আয়মানের বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আয়মানের লোকজন অনেক জায়গায় প্রিয়তাকে খুঁজেছে। পুরনো সব শত্রুদের জিজ্ঞাসা করেও কোনো লাভ হয়নি, কোথাও নেই প্রিয়তা। রাত বেড়েই চলেছে, আয়মানের ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। আয়মান রিসিভ করে কানে ধরতে কেউ তৃপ্ততার সুরে বলল, সাবেক চেয়ারম্যান আমজাদ মির্জার একমাত্র ছেলে, বর্তমান এমপি মিস্টার আয়মান মির্জা, আপনি কি খুব কষ্টে আছেন? অবশ্যই থাকবেন, কেন থাকবেন না? আপনার জীবনের অন্ধকার হয়ে আমি এসে গেছি। আপনার প্রিয়তম স্ত্রীকে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি। বেচারি খুব কষ্টে আছে। আয়মান কথাগুলো পাত্তা না দিয়ে লোকেশন জানতে ব্যস্ত। এই মুহূর্তে প্রিয়তাকে উদ্ধার করাই একমাত্র লক্ষ্য। এসব কথা শুনে বসে থাকলে প্রিয়তা আরও কষ্ট পাবে। মহিলাটি আবার বলে উঠল, আয়মান মির্জা, আপনি কি ভয়ে অজ্ঞান হয়ে গেছেন? আমি তো জানতাম আপনি অনেক সাহসী। আয়মান মুচকি হেসে মোবাইলটা কেটে দিল। একে একে সবগুলো গাড়ি ফুল স্পিডে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল বিলাসবহুল বাড়ির সামনে। সমস্ত গার্ড বাড়িটা চারদিক থেকে ঘিরে রেখেছে। আয়মান একাই ভিতরে ঢুকলো। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পাওয়া গেল না। আয়মানের মোবাইল আবার বেজে উঠল। আয়মান, তুমি যে এমন কিছু করবে তা আমি খুব ভালো করেই জানতাম, তাই তো তুমি আসার আগে আমি ওখান থেকে সরে এসেছি। এখন আমাকে খুঁজে কোনো লাভ হবে না তোমার। সময় হলে নিজেই তোমার কাছে ধরা দিব। আপনি কি বলছেন? কি চান আপনি? আমার স্ত্রীকে ছেড়ে দিন, বিনিময়ে যা চাইবেন তাই পাবেন। বলেন কি চাই আপনার? মহিলাটি পৈশাচিক হেসে উঠল। ফোন কেটে দিয়ে নাম্বারটা বন্ধ করে দিল। আয়মান হাঁটু করে বসে পড়ল। নিজেকে খুব ব্যর্থ মনে হচ্ছে। রাগ অভিমান করে প্রিয়তার ওপর খেয়াল রাখেনি, অথচ শত্রুপক্ষ ঠিকই আয়মানের দুর্বলতা ভেবে প্রিয়তাকে তুলে নিয়ে গেছে। রাত 12টা। ঘুমন্ত নগরীতে নির্ঘুম রাত কাটাচ্ছে আয়মান। অজানা অচেনা বাড়িতে বসে আছে। যদি কোনো প্রমাণ পাওয়া যায়। রেহেনা বেগম অজ্ঞান হয়ে পড়ে আছেন মেয়ের জন্য। আমিরুল ইসলাম আর পিয়াস রেহেনা বেগমের পাশে বসে আছে। আরিয়া কুসুম বাড়িতে আছে। অন্য কোনো বিপদ যাতে না হয় তাই বাড়িতে কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ পরে আয়মানের ফোনে মেসেজ আসলো। আয়মান একাই বেরিয়ে গেল প্রিয়তার উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা পর পৌঁছালো শহরের বাইরে একটি পুরাতন বাড়িতে। শুনশান নীরবতায় বাড়িটাকে ভয়ানক লাগছে। আয়মান চারদিকে চোখ বুলিয়ে ভিতরে হাঁটতে লাগলো। ভিতরে আসতেই সারি সারি ঘর। শেষ মাথার ঘরটায় প্রিয়তা বন্দি আছে। আয়মান হন্তদন্ত পায়ে সেই ঘরের দিকে এগোতে থাকলো। বিশাল হল রুমের মতো ঘরে বসে আছে এক মহিলা। পরনে সিল্কের পাতলা শাড়ি, চুলগুলো ঘাড় অবধি, গায়ের রং ফর্সা, মুখে মেকআপের রেশ। বেশ বিলাসবহুলভাবে বসে আছে। আয়মান ঘরে ঢুকে চারিদিকে দেখল কয়েকজন চেলাফেলা দাঁড়িয়ে আছে। আয়মান মহিলাটিকে দেখার জন্য চেষ্টা করছে, কিন্তু মহিলাটি পিছন ফিরে বসে আছে। তাহলে এসে গেছো তুমি? আমার স্ত্রী কোথায়? এত অধৈর্য কেন তুমি? তোমার স্ত্রীকে আদর যত্নেই রাখা হয়েছে। কে আপনি? আপনি পিছন ফিরে কথা বলছেন না কেন? চেহারা দেখার খুব ইচ্ছে বুঝি। নিজেকে সামলাতে পারবেন তো আয়মান? আয়মান মির্জা কখনো দুর্বল হয় না। আপনি কে? কি উদ্দেশ্য আপনার? এভাবে চোরের মতো কথা না বলে চোখে চোখ রেখে কথা বলুন। মহিলাটি উঠে দাঁড়ালো। হা হা করে হেসে পুরো বাড়ি কাঁপিয়ে আয়মানের দিকে তাকল। আয়মান অবাকে কিংকর্তব্য বিমূঢ়। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। বিনা মেঘে বজ্রপাত হচ্ছে আয়মানের শরীরে। চোখের সামনে সে বিভৎস দৃশ্য আয়মানের শরীরে কাঁটা দিয়ে উঠল। চোখের সামনে ভাসছে 17 বছর পুরনো সেই দিনের দৃশ্য। রাগ ছেয়ে গেল পুরো শরীরে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো সামনের মহিলাটির দিকে, যার প্রতি ভালোবাসা থাকাটা অন্যায় হবে। সামনের মহিলাটি একটা পরিবারের খুনি। খুব বাজেভাবে ধ্বংস করেছে 3টি হৃদয়। এই মহিলার কি শাস্তি হওয়া দরকার? আয়মানের কান থেকে গরম বাতাস বের হচ্ছে। মা, তুমি এত বছর পরও আমার পিছনে লেগে আসছো, কিন্তু কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? মহিলাটি আবার হাসল। যাক,
এত বছর পরেও মনে আছে তাহলে আমাকে? তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নই আমি। টেবিলে রাখা কাগজগুলোতে তাড়াতাড়ি সই করে দাও। আগে বলো আমার স্ত্রী কোথায়? মহিলাটি ইশারা করতে একটা পর্দা সরে গেল। প্রিয়তাকে বেঁধে রাখা হয়েছে একটা চেয়ারে। আয়মান দৌড়ে যেতে চাইলে মহিলাটি আয়মানকে আটকে দেয়। আগে সই করো আয়মান, তারপর তোমার স্ত্রী। আয়মান কাগজগুলো না দেখে সই করতে লাগলো। মহিলার হাতে কাগজগুলো ধরিয়ে দিয়ে আয়মান প্রিয়তার দিকে এগোলো। মহিলাটি অবাক কণ্ঠে পিছন থেকে বলল, এত ভালোবাসো নিজের স্ত্রীকে যে কাগজগুলো একবার দেখলেও না? আয়মান থমকে দাঁড়ালো। পিছন ফিরে মুচকি হেসে বুকের বাঁ পাশে হাত রেখে সহজ কণ্ঠে বলল, তুমি যদি আমার হৃৎপিণ্ডটাও প্রিয়র মুক্তিপণ হিসেবে চাইতে, আমি এইটুকু দেরি করতাম না। আর সামান্য কাগজের কথা ভাবতে বলছ? মহিলাটি থমকে দাঁড়ালো, কিছু বলল না। আয়মান প্রিয়তার কাছে ছুটে গেল। প্রিয়তা ক্লান্ত হয়ে ঝিম মেরে বসে আছে, চোখ খুলতেই পারছে না। আয়মান নিজেকে স্বাভাবিক করল। প্রিয়তাকে কিডন্যাপ করা মহিলাটা যে আয়মানের মা, সেটা যদি প্রিয়তা জানে হয়তো আয়মানকে ঘৃণা করবে। আয়মানের ভয় হতে লাগলো যদি প্রিয়তা সব শুনে ফেলে। আয়মান বিষণ্ণ কণ্ঠে বলল, এই প্রিয়, চোখ খোলো, তোমার কিছু হয়নি, আমি এসে গেছি প্রিয়। আয়মান তাড়াতাড়ি বাঁধন খুলে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা চুপচাপ আয়মানের সাথে মিশে আছে। আয়মানের মা সুমি সুলতানা কাগজগুলোতে চোখ বুলে মিষ্টি করে হেসে আয়মানের দিকে তাকালো। আয়মান এখনো পর্যন্ত জানে না সে তার বাবার সবচেয়ে প্রিয় জিনিসটা নিজের ভালোবাসার জন্য বিসর্জন দিয়েছে। হঠাৎ দরজা লাথি মেরে দরজা ভাঙার আওয়াজে সবাই থমকে গেল। আয়মান পিছনে তাকে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। সুমি সুলতানা কিছুটা ভয় পেয়ে পালানোর চেষ্টা করলো। মহিলা পুলিশ সদস্য সুমি সুলতানাকে ধরে ফেলেছে। সুমি সুলতানা আয়মানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে হুঙ্কার করে উঠল, আয়মান, তুমি আমার সাথে বেইমানি করেছ। আমি আবার ফিরে আসব। এ দেশের আইন আমাকে আটকে রাখতে পারবে না। তোমার জীবনের অন্ধকার নেমে আসবে আয়মান। সুমি সুলতানা সহ তার লোকজনকে নিয়ে গেল পুলিশ। আয়মান ঠায় দাঁড়িয়ে আছে, কিছুই মাথায় ঢুকছে না তাকে এভাবে কে সাহায্য করলো। মাথায় সবকিছু গোলমাল হয়ে গেল। আয়মান সব চিন্তা ঝেড়ে ফেলে প্রিয়তার কাছে আসলো। ইতিমধ্যে আয়মানের গার্ডরা সেখানে পৌঁছে গেছে। আয়মান প্রিয়তার চোখে মুখে পানির ঝাপটা দিয়ে প্রিয়তার কপালে চুমু এঁকে দিল। এখন কেমন লাগছে সুইটহার্ট? প্রিয়তা ক্লান্ত চাহনিতে আয়মানের দিকে তাকালো। আমাকে এখান থেকে নিয়ে চলুন, এখানে খুব ভয় করছে আমার। আয়মানের হঠাৎ রাগ হলো। কে বলেছে বাপের বাড়িতে গিয়ে থাকতে? নিজে নিজে একা একা পাকনামি করে ভার্সিটিতে যেতে? প্রিয়তা না বুঝলেও সবাই জানে আয়মানের দুর্বলতা প্রিয়তা। এত বছর জীবনে যে ছেলে কোনো মেয়ের দিকে তাকায়নি, সে হঠাৎ করে বিয়ে করে ফেলবে, আবার বউয়ের আঁচল ধরে বাসায় বসে থাকবে। সবাই তো খুব ভালো করে জেনে গেছে আয়মানের দুর্বলতা। প্রিয়তা, একটু সাবধানে থাকবে না? প্রিয়তা আয়মানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লোকটাকে শ্রাবণের আকাশের মতো লাগে, কখনো বা রৌদ্রোজ্জ্বল নীল আকাশ, কখনো বা ঘন কালো মেঘে ঢাকা। আয়মান গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে এখানে রেখে যাব? কেন নিব তোমাকে? নিজেই তো পাকনামি করে একা একা ঘুরছিলে, ফিরছিলে, এখন কেন আমাকে বলছো এখান থেকে নিয়ে যেতে? থাকো এখানে। প্রিয়তা ফোঁসফোঁস করতে করতে বলল, আমি ইচ্ছে করে এসেছি নাকি? আপনার শত্রুরাই তো আমাকে নিয়ে এসেছে। আপনার সাথে বিয়ে না হলে আমার সাথে এমনটা হতো না। এই জন্য রাজনীতিবিদদের আমার একদমই পছন্দ না। আয়মানের ভিতরটা কেমন করে উঠল। কিভাবে বলবে প্রিয়তাকে রাজনৈতিক কোনো শত্রুপক্ষ নয়? তার গর্ভধারিণী মা তার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। পৃথিবীর সংজ্ঞা অনুযায়ী মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু আয়মানের ক্ষেত্রে তার বিপরীত হলো কেন? শুধুমাত্র আয়মানের জীবনটাই কি বিপরীত ক্রমে আবর্তন করে? আয়মানের হৃদয়ের তোলপাড় প্রিয়তাকে বুঝতে দিল না। নিজেকে স্বাভাবিক করে বলল, নিজে নিজে যেতে পারলে যাও, আমি তোমাকে নিয়ে যাব না। অনেক তো সাহসিকতা দেখিয়েছ, এইবার একা একা বাড়ি চলে যাও, দরজা খোলা আছে। ওকে, যাচ্ছি। আপনি আমাকে কি ভেবেছেন, ছোট বাচ্চা? প্রিয়তা উঠে দাঁড়ালো। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে, শরীরটাও দুর্বল লাগছে। কিছুদিন তেজ দেখে হেঁটে থমকে গেল, মাথাটা ঘুরছে। আয়মান পায়ের পর পা তুলে চেয়ারে বসে আছে।
ইচ্ছে করছে গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরতে, কিন্তু ধরল না। প্রিয়তাকে একটু শাস্তি দেওয়া উচিত। প্রিয়তার চোখ মুখ অন্ধকার হয়ে গেল। আস্তে আস্তে লুটিয়ে পড়ে যেতেই আয়মান আগলে ধরল। এখন কেমন লাগছে? আর পাকনামি করবে? প্রিয়তা নিভু নিভু চোখে তাকিয়ে আছে। আয়মান থামছে না। আমি যদি আজকে না আসতাম তখন কি হতো? এখানে একা একা রাত কাটাতে হতো। এই দেখো কত তেলাপোকা টিকটিকি। প্রিয়তা দেয়ালের দিকে তাকে ভয় চুপসে গেল। চিৎকার করে আয়মানের বুকে চোখ বন্ধ করে মুখ গুজে রাখল। আয়মান মুচকে হেসে প্রিয়তাকে কোলে তুলে নিল। গাড়ি চলতে লাগলো। প্রিয়তা ঘুমিয়ে পড়েছে। আয়মান যত্নে প্রিয়তাকে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। রাত 4টা ছুঁই ছুঁই। বাসার কলিং বেল চাপতেই রেহেনা বেগম দরজা খুলে ফুপিয়ে কেঁদে উঠল। আয়মান প্রিয়তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়মান শব্দ করে কাঁদতে না করলো যদি প্রিয়তার ঘুম ভেঙে যায়। আয়মান প্রিয়তাকে বিছানায় শুয়ে দিল। গায়ে কম্বল জড়িয়ে দিয়ে কপালে চুমু দিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। আয়মান আমিরুল ইসলামের সামনে দাঁড়ালো। বাবা, আমি কথা দিয়েছিলাম আপনার মেয়েকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দেব। আমি আমার কথা রেখেছি। আমিরুল ইসলাম চুপচাপ দাঁড়িয়ে আছে। আয়মান যাওয়ার জন্য পা বাড়ালো। রেহেনা বেগম পিছন থেকে বলল, আয়মান, আজকে রাতটা এখানে থেকে যাও। পিছনে না তাকে বলল, সবার কাছে শ্বশুরবাড়ি মানে মধুর হাড়ি হলেও আমার কাছে অপমান, অবিশ্বাসের হাড়ি। আসিমা, প্রিয়র খেয়াল রাখবেন। আয়মান হন করে বেরিয়ে গেল। রেহেনা বেগমের খারাপ লাগলো। আয়মান তো সত্যি কথাই বলেছে। সকালের পাখির কিচিরমিচির শব্দে প্রিয়তার ঘুম ভেঙে গেল। নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করে মনের ভিতর শূন্যতা অনুভব করলো। আয়মান তাকে নিজের বাড়িতে না নিয়ে এখানে নিয়ে আসলো কেন? তবে কি আয়মান তাকে আর ভালোবাসে না? যে মানুষটা তাকে ছাড়া থাকতে পারতো না, সেই মানুষটা আজ নিজ ইচ্ছায় প্রিয়তাকে দূরে ঠেলে দিল। তবে কি আয়মান প্রিয়তার চোখের ভাষা বুঝে না? প্রিয়তা তো কালকে রাতে খুব করে চেয়েছিল ওই বাড়িতে যেতে, কিন্তু আয়মান কি করলো এটা? প্রিয়তার চোখের কোণে পানি জমে গেল। 2 দিন পর প্রিয়তা অচেতন হয়ে পড়ে আছে। আয়মান পাশে বসে প্রিয়তাকে পরখ করছে। রাগে হাত মুঠো বন্ধ করে চেয়ারে আঘাত করছে। কত বড় সাহস প্রিয়তার! এক্ষুনি ইচ্ছে করছে খুন করে দিতে। তোমার জন্য আমার সহজ সরল রূপ না, ভিলেন রূপটাই বেস্ট। বলেছিলাম নিজের ইচ্ছে আসতে না করে আমার থেকে মুক্তির ফোন দিয়ে আসছো, বের করছি তোমার মুক্তি। আয়মানের কণ্ঠে দৃঢ়তা থাকলেও মনে ভয়ের উদয় হয়েছে। প্রিয়তা যদি সত্যি তাকে ছেড়ে চলে যায়, যার প্রতি মনের টান থাকে না, তাকে কিভাবে বেঁধে রাখবে? একদিন না একদিন সে তো চলেই যাবে। মস্তিষ্কে তুমুল ঝড় বইছে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতে অতীতের স্মৃতি ভেসে উঠল চোখের সামনে। চোখ খুলে প্রিয়তার দিকে তাকালো। কত নিষ্পাপ লাগছে তাকে। এমন নিষ্পাপ চাহনির অধিকারী কি কোনো রমণী পারবে কাউকে কষ্ট দিতে? আয়মান প্রিয়তার বন্ধ নেত্রপল্লবে আলতো করে চুমু খেল। প্রিয়তা নড়াচড়া করে চোখ খুলে তাকে হকচকে উঠে বসল। আপনি? আমি তো উকিলের অফিসে ছিলাম, এখানে কিভাবে এলাম? প্রিয়তা কিছুটা থেমে আবার বলল, আপনি কি এখানে? আপনি এনেছেন আমাকে? কিভাবে জানতেন আমি কোথায়? প্রিয়তার বোকা বোকা প্রশ্নে আয়মান বাঁকা হেসে প্রিয়তার দিকে ঝুঁকে ফু দিয়ে কপালের চুলগুলো সরিয়ে দিল। চোখে চোখ রেখে বলল, তোমার কি মনে হয় তুমি যেখানে খুশি যাবে, আমি কোনো খবর রাখবো না? এটা কি হয়? তোমার সাহস কি করে হয় উকিলের কাছে যাওয়ার? কেন গেলে বলো? প্রিয়তা কিছুটা রেগে গিয়ে বলল, এই কথাটা তখনও তো জিজ্ঞাসা করতে পারতেন। এত কিছু করে এখন এগুলো কেন জিজ্ঞাসা করছেন? এখন কিছু বলবো না আমি। আয়মানের মুহূর্তে হাসি মাখা মুখ রাগে ছেয়ে গেল। আমি বলতে বলেছি। বলো, কেন গিয়েছিলে আমাকে ডিভোর্স দিতে? প্রিয়তা হা করে তাকিয়ে রইল। আয়মানের ওভার রিয়েক্টের কারণ এখন পরিষ্কার হলো প্রিয়তার কাছে। প্রিয়তার মনে এমন ভাবনা না আসলেও আয়মানের ঠিকই এলো। প্রিয়তার মুখে অবাধ্য হাসি দেখা দিল। আয়মান ভুরু কুঁচকে প্রিয়তার দিকে তাকালো। কি হলো বলো? হাসছো কেন তুমি? আপনার কথা শুনে হাসছি। না হেসে কেন গিয়েছিলে সেটা বলো। আমার কিন্তু রাগ হচ্ছে খুব। আমি রেগে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। প্রিয়তা হাসি থামাতে চেয়েও পারছে না। অসময়ে হাসিটা খুবই বিরক্তকর লাগছে। আয়মানের রাগ তার কাছে এমন ভয় লাগে না। আর একটু রাগে দিতে ইচ্ছে করছে, কিন্তু বেচারা আয়মানের অবস্থা দেখে আর কিছু করলো না।
আমি আমার বান্ধবীর সাথে গিয়েছিলাম একটা কাজে, কিন্তু আপনিও বিষয়টা অন্যভাবে জটিল করে ফেললেন। আয়মান প্রশান্তিতে শ্বাস নিল। আমি এখন বাড়ি যাব, অনেকক্ষণ হয়ে গেছে, বাবা মা চিন্তা করবে। আয়মানের হৃদয়ে তীব্র ব্যথা অনুভব হলো। প্রিয়তা কেন তার থেকে দূরে থাকতে চাইছে? আয়মান কি এতই অপরাধ করেছে যার শাস্তি গত 2 মাস ধরে পাচ্ছে? আয়মানের নীরবতা প্রিয়তা বুঝেও না বোঝার ভান করে উঠে দাঁড়ালো। আয়মান ছোট করে ডাকলো, প্রিয়তা। প্রিয়তা অবাক হয়ে পিছনে তাকিয়ে আয়মানকে পরখ করলো। বিয়ের 9 মাসে এই প্রথম আয়মান তাকে পুরো নামে ডেকেছে। আয়মান তখনও খালি বিছানার দিকে তাকিয়ে আছে। তোমাকে আমার অতীত নিয়ে কিছু কথা বলতে চাই, জানি না তুমি কিভাবে নিবে কথাগুলো, তবু বলা উচিত আমার। আমি মাকে ফোন দিয়ে আগেই বলেছি তুমি আমার সাথে আসো। আমাকে মাত্র 3 ঘন্টা সময় দাও, কথা শেষ হলে আমি নিজে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। প্রিয়তার সবকিছু অবাক লাগছে। কিছুক্ষণ আগে তো সবকিছু ঠিকই ছিল, এখন কি হলো হঠাৎ? প্রিয়তা ঘুরে দাঁড়ালো। আয়মান প্রিয়তাকে নিয়ে ছাদে চলে গেল। অস্তমান সূর্যের লালচে আলোতে বাড়িটাকে সুন্দর লাগছে, কিন্তু বাড়িটা বড্ড আছে না প্রিয়তার। সবুজ গাছগাছালির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজকীয় প্রাসাদটি। ছাদ থেকে উত্তরের কদম গাছের ওপর চোখ পড়ল প্রিয়তার। প্রাণবন্ত সবুজের মাঝে শুভ্র কদম সৌন্দর্য সৃষ্টির কৃপণতা করেনি। শুনশান নীরবতা বাড়িতে মানুষের আনাগোনা না থাকলেও পাখিদের নিত্য বসবাস। নিজের প্রিয়জনদের সাথে আলাপে ব্যস্ত পাখিগুলো। টিয়ারা কয়েকজন মিলে জরুরি বৈঠকে। একজোড়া শালিক অনেকক্ষণ ঝগড়া করছে, হয়তোবা সাংসারিক বিভেদ চলছে তাদের মধ্যে। মেয়ে শালিকটি হঠাৎ উড়ে চলে গেল। প্রিয়তা পাখিটির দিকে তাকিয়ে রইল। পাখিদেরও মান অভিমান হয় বুঝি। পাখিটি কি অভিমান করে চলে গেছে, নাকি আমার মতো কেউ আত্মসম্মানে আঘাত করেছে বলে চলে গেছে? প্রিয়তার উত্তর জানা নেই। আয়মান এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ অতীতের চাপা দেয়া ক্ষতগুলো বহু বছর পর তাজা হয়ে উঠেছে। আজ আর একবার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হবে তার জীবনে। মনের মাঝে হাজার শব্দ উথাল পাথাল করলেও মুখ আসছে না, এলোমেলো লাগছে সব। আগে তেমন হয়নি কখনো, তবে কেন আজ এত জড়তা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আয়মানকে? দুজন মানবীর নীরবতার মাঝেই ধরনীর মাঝে সন্ধ্যা নেমে এলো। কাছের কোনো মসজিদ থেকে মধুমাখা কণ্ঠে মুয়াজ্জিনের মাগরিবের আজান দিচ্ছে। আস্তে আস্তে পাখিরাও চুপ হয়ে সেই সুন্দরতম সুর শুনছে। আজানের ধ্বনিতে মুখরিত প্রকৃতি। প্রিয়তা ওড়না টেনে মাথায় দিল। আয়মানের নিশ্চুপ অবস্থা দেখে কাছে এগিয়ে আসলো। কেন জানি সংকোচ হচ্ছে আয়মানের সাথে কথা বলতে, তবু বলল, আপনি না আমাকে কি বলবেন? আয়মানের ধ্যান ভাঙল। কিছুটা দূরে গিয়ে ছাদের কোণে দাঁড়ালো। দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। ক্ষীণ কণ্ঠে কাঁপছে, চোখ লাল হয়ে আছে। এই এলাকার সাবেক এমপি ছিলেন আমার বাবা আসাদ মির্জা। ছোট থেকে রাজনৈতিক জ্ঞানে বাবা পটু ছিল বলেই বাবা দক্ষ হাতে রাজনীতি সামলিয়েছেন। বাবা এমপি হওয়ার পর ভার্সিটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানেই মাকে দেখে বাবার পছন্দ হয়। দেরি না করে নানা ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। মাও রাজি ছিল। বাবা দেখতে সুদর্শন, চরিত্র চালচলন ভালো বলে নানা ভাইও রাজি হলেন। ধুমধাম করে বিয়ে হয়ে গেল ওনাদের। বিয়ের পর বাবা নিজ হাতে মাকে রান্না করে খাওয়াতো, অত্যন্ত কেয়ার করত মায়ের। 1 বছর পর আমার জন্ম হলো। এই মুহূর্তে যে বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি, এই বাড়িতে আমার জন্ম। বাবা মা দুজনেরই অনেক আদরে ছিলাম ছোটবেলায়, কিন্তু কিছুটা বড় হওয়ার পর বুঝলাম মায়ের আমার প্রতি উদাসীনতা সৃষ্টি হয়েছে। বাবা এই নিয়ে কিছু বলতো না। আমার দেখাশোনা হাজারো ব্যস্ততার মাঝেও বাবাই করতেন। মা সবসময় বাইরে বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত থাকতো। কেমন জানি পাল্টে গেল মা। বাবা মাকে ভালোবেসে বিয়ে করেছিল বলেই মায়ের প্রতি বাবার দুর্বলতা ছিল, তাই কিছু বলতো না। আমার জন্মের 12 বছর পর পুতুলের জন্ম হলো। তখনও মায়ের স্বভাব পাল্টায়নি। দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। পুতুল আর আমি সবসময় মিলেমিশে থাকতাম। মায়ের প্রতি আমারও কেমন বিরক্তি এসে গেল। সবসময় বাবাকে দেখতাম, বাবার চোখে ভেজা থাকে চল, সবসময় চিন্তিত থাকে। পুতুল মাকে ততটা কাছে পায়নি বলে ও মায়ের জন্য কান্না করতো না। ওর কাছে বাবাকে মা মনে হতো। একদিন সকালে বাবা মায়ের কথায় আমার ঘুম ভাঙল।
ঘুম ঘুম চোখে দৌড়ে ওনাদের ঘরে গিয়ে নিস্তব্ধ হয়ে গেলাম। মা কাপড় গোছাচ্ছেন, বাবা কান্না ভেজা কণ্ঠে আকুতি মিনতি করছে থেকে যাওয়ার জন্য, কিন্তু মায়ের মন গলেনি। আমার কাছে মনে হচ্ছিল বাবা কোনো পাথরের সাথে কথা বলছে। এক নিষ্ঠুর হৃদয়হীন নারীর কাছে বাবার বারবার আকুতি ছিল, আমাদের জন্য হলেও যেন থেকে যায়। মা ব্যাগ গুছিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। বাবার পা ধরে আমাদের সুন্দর জীবনের অনুরোধ করলো। আমি তখনও ঘরের মধ্যে ছিলাম। বাবাকে কখনো কারো কাছে মাথা নত করতে দেখিনি। আজ যে সেই বাবা এক নারীর পায়ে পড়ে আছে। চিরকাল শুনে এসেছি বাবারা সন্তানদের ছেড়ে গেলেও মা কখনো ছেড়ে যায় না, কিন্তু আমার ক্ষেত্রে তার বিপরীত হলো। বাবার চোখের জল দেখে আমিও কেঁদে দিলাম, কিন্তু মাকে থেকে যাওয়ার জন্য একবার অনুরোধ করিনি। যে মানুষটা তার জন্য পৃথিবী উতাল পাথাল করতে দ্বিধাবোধ করতো না, হাজার ব্যস্ততার মাঝেও তার জন্য অফুরন্ত সময় থাকে, যে মানুষটা হারানোর ভয়ে সবসময় চুপসে সব মেনে নিতে পারে, সেই মানুষটাকে যে ছেড়ে যেতে পারে তাকে বা আমি কি অনুরোধ করব। সেদিন মা চলে গেল। বাবা বাকশূন্য হয়ে ঘরের এক কোণে পড়ে থাকত। আমার সবসময় মনে হতো বাবার দোষী মাকে হারিয়েছে। ভালোবেসে এতটা দুর্বল হওয়া উচিত ছিল না। মাকে যদি এত স্বাধীনতা না দিত, প্রথম থেকে শাসন করত, তাহলে আমাদের পরিবারটাও সুন্দর হতো। দুদিন পর মা বাবাকে ডিভোর্স লেটার পাঠালেন, সঙ্গে কিছু ছবিও। মা অন্য কাউকে বিয়ে করেছে, কিন্তু লোকটাকে বাবার চেয়ে পারফেক্ট মনে হয়। আমি না আজও হিসাবটা মিলাতে পারি না কেন মা এমন করলো। একটা হয় টাকার জন্য, না হয় ভালোবাসার জন্য ছেড়ে যায়, কিন্তু বাবার দুইটাই ছিল। তবুও কেন এভাবে ছেড়ে গেল, আজ ঝাপসা লাগছে সব। বাবার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। পুতুল এতদিন মায়ের জন্য না কাঁদলেও মা চলে যাওয়ার পর সবসময় কান্না করত। বাবা আমাকে আর পুতুলকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের জল ফেলতেন। মা চলে যাওয়ার এক সপ্তাহ কেটে গেল। বাবা প্রতিদিন সকালে আমাদের নিয়ে হাঁটতে যেতেন। সেদিনও আমি ভোরে উঠে বাবার ঘরে গেলাম। বাবা ঘুমিয়ে আসছে ভেবে আমি বাবার কাছে এগিয়ে গেলাম। গায়ে হাত দিয়ে দেখি বাবার শরীর ঠান্ডা হয়ে আছে। আমি তখন অত কিছু বুঝতাম না, ভেবেছি হয়তো ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে গেছে। আমি ফ্যানটা বন্ধ করে আবারও বাবার কাছে গিয়ে বসলাম। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু বাবা উঠল না। আমি উপায় না পেয়ে বাসার চাকরদের ডাকলাম। তার মধ্যে রহিম চাচা ছিল আমাদের খুব কাছের। উনি বাবার শরীরে হাত দিয়ে কেঁদে ফেলল। আমি হাঁ করে দাঁড়িয়ে আসছি। আমারও ভিতরটা হঠাৎ কেঁপে উঠল। রহিম চাচা আমার কাছে দৌড়ে এসে বুকের মধ্যে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, আয়মান রে, তোর বাবা আর নেই, বড় বাবু আর নেই রে আয়মান। আমি কানে কথাগুলো বাজতে লাগলো। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তি হারিয়ে গেছে। আমার চোখের জল শুকিয়ে গেছে। আমি শুধু হাঁ করে বাবার দিকে তাকিয়ে রইলাম। বাবা নেই, এই কথাটা মিথ্যে মনে হচ্ছে। শুধু মনে হচ্ছে বাবা কিছুক্ষণ পরে উঠে আমাদের দুই ভাই বোনকে নিয়ে হাঁটতে বের হবে। মায়ের অভাব বুঝতে দেয়নি যে বাবা, সে বাবা চলে গেলে কাকে নিয়ে থাকবো? এই পৃথিবীতে আমাদের আপন বলে কেউ থাকলো না। বাবার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে। আমি হঠাৎ কানে হাত দিয়ে চিৎকার করে উঠলাম। বাবা বাবা বলে চিৎকার করে উঠলাম। জাপটে ধরলাম বাবার বুকে, কিন্তু বাবা আমার কান্না শুনে উঠল না। এক নিষ্ঠুর হৃদয়হীন নারীর কারণে অভিমান করে চলে গেছে দূর অজানায়। বাবার দাফন সম্পূর্ণ করে বাসায় এসে পুতুলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। পুতুল শুধু বারবার বাবাকে খুঁজছে আর জিজ্ঞাসা করছে, দা ভাই, বাসায় এত মানুষ কেন? অন্য সময় বাসায় অনেক মানুষ থাকলে তো বাবা থাকতেন, আজ বাবা কোথায় গেল দা ভাই, বলো না। হয়তো সেদিন ছোট্ট পুতুলের মনেও তুমুল ঝড় বইছিল, কিন্তু সেটা প্রকাশ করতে পারেনি। একা একা কাটতে লাগলো আমাদের সময়। বাবার শত্রুর অভাব ছিল না। সবার ধারণা ছিল আমি বড় হয়ে বাবার মতোই হব, তাই নানাভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করত। এমনকি বাবার ব্যবসার সম্পত্তির প্রতিও লোভ ছিল পরখ। বাবার সবসময় ছায়া হয়ে থাকা কাছের মানুষগুলো গিরগিটির মতো বদলাতে লাগলো। প্রিয়তা চুপচাপ আয়মানের কথাগুলো শুনছে। আজ তার কাছে আয়মানকে অন্যরকম মনে হচ্ছে, নিঃস্ব, অসহায়, দুঃখ কষ্টে জর্জরিত এক জীবন আয়মানের। কতটা সংগ্রামী জীবন আয়মানের। এতটা কষ্ট নিয়েও মানুষ বেঁচে থাকতে পারে, তা আয়মানকে না দেখলে হয়তো জানতো না। অথচ এই মানুষটার ওপরটা হিংস্রতায় মোড়ানো। দেখলে মনে হয় মন বলে কিছু নেই, নেই কোনো মায়া মমতা ভালোবাসা।
কিন্তু এই মানুষটার ভিতরে যে দুরারোগ্য ব্যাধি দিন দিন কষ্ট দিচ্ছে তা কে বা জানত। প্রিয়তার আয়মানের জন্য কষ্ট হচ্ছে, চোখে পানি টলমল করছে, তবুও কোনো মতে পানি ধরে রেখে আয়মানের কথাগুলো শুনছে। ধরণীর বুকে ফুটে উঠল অনিন্দ সুন্দর চন্দ্র। গোলাকার পূর্ণিমার চাঁদের দৃশ্য মন কাঁপিয়ে দেয় আনন্দ হিল্লোলে। ঝিরিঝিরি বাতাসে বৃক্ষের পাতাগুলো হালকা দুলছে। বিশাল বাঁশঝাড়ের ওপর গোলাকার চন্দ্র অদৃশ্য বন্ধনে বেঁধে আছে। এই অপরূপ সৌন্দর্য আসলেই নয়নাভিরাম, মনোযোগ নিবিষ্ট। আয়মান একদৃষ্টে আকাশের দিকে তাকিয়ে আছে। পাশে থাকা প্রিয়তার দিকে একবারও তাকালো না। নীরব শীতল কণ্ঠে বলতে লাগলো, বাড়ির চাকররা পর্যন্ত উঁচু গলায় কথা বলতো, আমাদের অত্যাচার করার চেষ্টা করত। আমি বয়সে ছোট হলে অন্যায় মেনে নিতাম না, বাবার মতোই সব অন্যায়ের প্রতিবাদ করতাম। কিছুদিন পর সবাই আগের মতো হয়ে গেল, কয়েকজনকে বেরও করে দিয়েছি, কিন্তু বাইরের লোকরা হাল ছাড়েনি, বিভিন্নভাবে উঠে পড়ে লেগেছে আমাদের পিছনে। হাজারো যুদ্ধের মধ্য দিয়ে যেতে লাগলো আমাদের জীবন, তবু হাল ছাড়েনি। পুতুলকে অন্য কেউ সামলাতে পারতো না, একমাত্র আমি ছাড়া। পুতুলের জন্য আমি সবসময় খাবার বানাতে গিয়ে হাত পুড়িয়েছি, তার হিসেব নেই। পুতুলকে সাজিয়ে দেওয়া, ঘুম পাড়ানো সব আমি করতাম। সবসময় বাবার জন্য কান্না করত। আমার বুকের ভিতরটা পুড়লেও কান্না আসতো না। কান্না মানুষের দুর্বলতার বহিঃপ্রকাশ, তাই চোখে পানি আসতে দিতাম না কখনো। আস্তে আস্তে বড় হতে থাকি, ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। আমার জীবনের প্রথম লক্ষ্যই ছিল বাবার হারানো সব ফিরে পাওয়া। খুব অল্প বয়সে আমার কৃতিত্ব প্রতিষ্ঠা হয়। হাজারবার মৃত্যুর মুখোমুখি হয়ে ফিরে এসেছি। পুতুলকে সবসময় লোকচক্ষুর আড়ালে রেখেছি। কিছুটা বড় হতে ওকে হোস্টেলে পাঠিয়ে দিতাম, আর আমি আমার রাজনৈতিক জীবনে সাফল্য অর্জন করে এমপি পদে নির্বাচিত হলাম। সবকিছু আগের মতো হয়ে গেল। এলাকায় নিরাপত্তা ফিরে পেলাম। সবকিছুর মাঝে আমার নারীদের প্রতি ঘৃণার সৃষ্টি হয়েছে। ভেবেছিলাম কখনো আমার জীবনের সাথে কোনো নারীকে জড়াবো না। আমার মায়ের সে জঘন্যতা আমার মস্তিষ্কে খুব বাজেভাবে গেঁথে গেছে। সব নারীকে মায়ের মতো মনে হতো আমার কাছে। ঘুমের মধ্যে শিউরে উঠতাম। শেষ দিনে সে দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে। কিন্তু যেদিন তোমাকে প্রথম দেখি, সেদিন নিজের করা সব আইন কানুন শৃঙ্খল ভেঙে তোমার মাঝে নতুন কিছু খুঁজে পেয়েছি। সেদিন তোমাকে দেখার পর আমার অন্যরকম অনুভূতি কাজ করছিল। দেরি না করে তোমার সব তথ্য জোগাড় করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। কিন্তু শ্বশুরমশাই অপমানের পর অপমান করতে লাগলো। খোঁজ নিয়ে জানতে পারি এলাকার সব ছেলে তোমার জন্য পাগল। আমার মধ্যে অজানা ভয়ের সঞ্চয় হলো। আমার যে করে হোক তোমাকে লাগবে, তাই তো এত কিছু করতে হলো। বিয়ের পর তোমাকে স্বাধীনতা দেওয়ার ইচ্ছে ছিল না। সবসময় মনে হতো তোমাকে স্বাধীনতা দিলে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। তাই তো সবসময় তোমাকে চোখে চোখে রেখেছি। তোমার কষ্টটা আমি বুঝতাম, কিন্তু হারানোর ভয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কি করব বলো? সবকিছু ঠিকই ছিল, কিন্তু রাফসানের সাথে যেদিন তোমাকে দেখেছি, সেদিন মনে হয়েছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তাই তো এতটা রিয়্যাক্ট করে ফেলেছি। পরে সব বুঝতে পারলাম। আয়মান থামলো, প্রিয়তার দিকে একবারের জন্য তাকালো না। কিছুক্ষণ থেমে ছোট্ট করে বলল, তুমি কি আমার থেকে মুক্তি চাও? যদি মুক্তি চাও তাহলে মুক্তি দেব তোমাকে। কখনো আর তোমার সামনেও যাব না। প্রিয়তার বুকের বাপাশে হঠাৎ ব্যথা শুরু হয়ে গেল। সে কি সত্যি মুক্তি চায় নাকি না? মুক্তি চাইলে আয়মানের জন্য এত খারাপ লাগে কেন? তবে ভালোবাসার দুর্বলতা কি তাকে গ্রাস করেছে? পরক্ষণে মনে হলো যে ভালোবাসায় বিশ্বাস থাকে না, সেখানে কি আদৌ ভালো থাকা যায়? প্রিয়তার মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আয়মান ঘড়ি দেখে প্রিয়তার দিকে এগিয়ে আসলো। আর আধ ঘন্টার সময় আছে, তার মধ্যে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। প্রিয়তা নিঃশব্দে আয়মানের পিছু পিছু হেঁটে গাড়িতে উঠল। দুজনের মাঝে পিনপতন নীরবতা। দুই মানব মানবীর হৃদয়ে তুমুল ঝড় বইল। কেউ কাউকে মুখে বলতে পারছে না। অভিমানরা আজ তাদের ভর করেছে। কেউ হৃদয় আকাশে ঝলমলে ওই পূর্ণিমার চাঁদ ওঠে না। কেন পরিপূর্ণ করে দেয় না দুই মানব মানবীর ভালোবাসা? কেন আজ এত সংকোচ, সংশয়? প্রিয়তা বাহিরে মুখ বাড়িয়ে শহরটাকে দেখছে। কত শত মানুষ তাদের কর্মকাণ্ডে ব্যস্ত। আচ্ছা, তার মতো কেউ কি এভাবে ভালোবাসার কাছে
প্রশ্নের সম্মুখীন হচ্ছে নাকি শুধু সে? তার জায়গায় অন্য কেউ হলে কি করত? চলে যেত নাকি থেকে যেত প্রিয়তার জানা নেই। আইমানের দিকে আর চোখে তাকালো। আইমানের মনে কি চলছে তা প্রিয়তার কাছে পরিষ্কার। গাড়ি এসে থামলো প্রিয়তাদের গেটে। আইমান প্রিয়তাকে নামতে ইশারা করলো। প্রিয়তা নেমে গেল, একবারও পিছনে না তাকিয়ে বাড়ির মধ্যে চলে গেল। আইমান করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তার পানে। খুব করে ইচ্ছে করছে জোর করে রেখে দিতে, কিন্তু কেন পারছে না। কেন মনে হচ্ছে প্রিয়তা নিজের ইচ্ছায় ফিরে আসুক। আইমান বারান্দার দিকে তাকালো, প্রিয়তা যদি তাকে দেখতে আসে, কিন্তু শূন্য বারান্দা বড্ড বেশি যন্ত্রণা দিচ্ছে আইমানকে। মাথার ওপর হলদে সূর্যটা দিগন্ত মাঝে প্রখর তেজ ছড়াচ্ছে। ঘড়ির কাঁটার নিত্য দিনের মতোই টিকটিক শব্দে সেকেন্ড মিনিট ঘন্টা ঘুরছে। প্রিয়তা অলস ভঙ্গিতে ড্রয়িং রুমে বসে আছে। কলিং বেলের শব্দে পিয়েস দরজা খুলে দিল। ভিতরে ঢুকলো পাশের বাড়ির রুমা বেগম। চারদিক পরখ করে প্রিয়তার দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করলো। কে এসেছে দেখতে রেহেনা বেগম হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। রুমাকে দেখে রেহেনা বেগমের অস্বস্তি শুরু হয়ে গেল। রুমা বেগমকে বসতে বলে নিজেও বসলেন। রুমার দৃষ্টি এখনো প্রিয়তার দিকে, কোনো সংকোচ ছাড়ে বলল, প্রিয়তা, তোমার না বিয়ে হয়ে গেছে? তো আজ কয়েক মাস দেখতেছি বাপের বাড়ি পড়ে আসো। জামাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে নাকি? তোমাকে রেখে অন্য মেয়ের দিকে নজর দিচ্ছে? শুনলাম তোমার বর নাকি এমপি। এসব রাজনীতিকরা লোকরা বজ্জাত হয়, একটাতে হয় না এদের। 2-3টে বিয়ে তো করেই, সাথে অন্য মেয়েদের সাথে মজা মস্তি করে হোটেলে, ওখানে সেখানে রাত কাটায়। তোমারে যেমন জোর করে বিয়ে করেছে, খোঁজ নিয়ে দেখো অন্য কোনো সুন্দরী মেয়েকে এভাবে জোর করে বিয়ে করেছে কিনা। তোমার মতো এত সুন্দরী মেয়ে এখন স্বামীর ঘর ছাড়া। রুমার কণ্ঠে আফসোসের স্বর। কত করে বলছি ভাবি মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, এখন কি হলো? প্রিয়তার আগে হাসফাস করতে করতে বলল, আপনি কি জ্যোতিষী, সব কিছু জানেন? আমি এমনিতেই চলে এসেছি বাপের বাড়ি, এই অল্প দিনে পর হয়ে গেল নাকি যে এখন আপনারা এগুলো নিয়ে মাথা ঘামাবেন? আমার যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবো, আপনি বলার কে? রুমা বেগমও চুপ থাকার পাত্রী নেয়, রুক্ষ কণ্ঠে বলল, তাহলে তোমার বর আসে না কেন? কখনো তো দেখিনি তোমার বরকে। প্রিয়তার রাগ আকাশচুম্বী। বলে কি এই মহিলা বর কি অন্য মহিলাকে দেখানোর জিনিস নাকি? সে অন্য কেউ দেখবে? আমার বরকে আপনি দাওয়াত করেছেন নাকি যে আপনার বাড়ি গিয়ে দেখা করে আসবে? আচ্ছা পরের বার আসলে আপনার কাছে পাঠিয়ে দেবো, কেমন? আমার বরকে আপনার খুব দরকার মনে হচ্ছে। রুমা বেগম কিছুটা লজ্জা পেল প্রিয়তার ভাবভঙ্গি, অন্য কথা ইশারা করছে। রুমা বেগম রেহেনা বেগমের দিকে তাকালো। রেহেনা বেগমও রেগে আছেন। দেখ রুমা, তুমি এসব কথা বলে মেয়েটার মন খারাপ করে দিও না। ওর যাওয়ার সময় হলে ঠিকই চলে যাবে, তোমাকে এত মাথা ঘামাতে হবে না। তার চেয়ে বরং নিজের চিন্তা করো, নিজের মেয়ের দিকে খেয়াল রাখো। রুমা বেগম তেজি কণ্ঠে আসি বলে চলে গেল। রেহেনা বেগম প্রিয়তার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, মন খারাপ করছিস কেন? কে কি বলল তাতে তুই কান দিবি কেন? যতদিন ইচ্ছে থেকে যা, এইটা তো তোর বাড়ি। আইমান যদি তোকে না নেয় তবে যাওয়ার দরকার নেই। প্রিয়তার মনে বিষাদের ছায়া নেমে এলো। কোনো উত্তর না দিয়ে ছুটে গেল নিজের ঘরে। অজানা কারণে চোখের পানি ঝরছে। এমন তো পারত তাকে নিয়ে যেতে, সে যাবে না বলে এখানে রেখে গেল। সত্যি যদি ভালোবাসতো তাহলে কিভাবে আছে তাকে ছাড়া? পাশের বাড়ির আন্টির কথায় কি তবে সত্যি হবে? তার কি দোষ অন্যের কাছ থেকে? সে কেন শুধু শুধু কথা শুনবে? পশ্চিমা আকাশে মেঘের সিঁড়ি ছুঁয়ে আছে গোলাকার সূর্যটা। দিগন্তের মানব মানবীরা সূর্যের শেষ বিদায়ের দৃশ্য উপভোগ করছে অপরিসীম উল্লাসে। শহরের একটু দূরে নীরব নিস্তব্ধ নদীর পাড়ে বসে আছে দুজন তরুণ তরুণী। সামান্য দূরে একটা বড় গাছ। দূর থেকে উড়ে আসা বাদুড়গুলো বট গাছের শাখা প্রশাখার ক্লান্তি দূরীভূত করতে ব্যস্ত। শত সহস্র শব্দ কম্পিত হচ্ছে চিত্ত জুড়ে। এলোমেলো হয়ে আসছে শব্দ ভাণ্ডার। তরুণীর অজানা উত্তেজনায় সরু চিকন শরীরটা কাঁপছে। ভালোবাসার পূর্ণতা নাকি প্রত্যাখ্যান? অনেকক্ষণ নিবিড় নীরবতার পর শব্দ উচ্চারিত হলো ওয়াদির মুখে। অপরিচিত নাম্বার থেকে তুমি আমাকে ফোন দিতে, তাই না? আরিয়ার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছে, ভয় গ্রাস করছে তাকে। তবুও তৃষ্ণার্ত কণ্ঠে বলল, আপনি কিভাবে জানলেন? ওয়াদি পাশ ফিরে আরিয়ার মুখোমুখি হয়ে বসল।
ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসির রেখা। আরিয়া দ্বিধায় ভুগছে। ওয়াদির মনোভাব তার কাছে কুয়াশার মতো ঝাপসা লাগছে। দুরু দুরু বুকের কাঁপন কিছুতেই থামছে না। ওয়াদির হাসির রেখা মুছে গেল, চোখে মুখে কিছুটা হতাশা প্রকাশ পেল। নদীর দিকে তাকিয়ে বলল, প্রথম দিন থেকেই জানতাম, কিন্তু কখনো বলিনি। কিন্তু তুমি যখন থেকে আমাকে ফোন দিয়ে বন্ধ করে দিলে, আমার মনের মধ্যে শূন্যতা অনুভব হতে লাগলো। সবসময় মোবাইলের দিকে তাকিয়ে থাকতাম তুমি আমাকে ফোন দাও কিনা, কিন্তু অপেক্ষার প্রহর কাটল না। তাই তো আর সহ্য করতে না পেরে আজ তোমাকে এখানে এই নির্জনতায় আমন্ত্রণ জানানো। আরিয়ার কণ্ঠস্বর কাঁপছে। আপনি আমাকে মিস করতেন? ওয়াদি আরিয়ার এমন অবস্থা দেখে হা করে হেসে উঠল। তোমার এমন অবস্থা কেন? একদম বাচ্চাদের মতো করছো। আরিয়া কিছুটা লজ্জা পেল। তার কি দোষ? ওয়াদির কণ্ঠে ভালোবাসি শুনতে তার মন আকুবাকু করছে। ওয়াদি এই সুন্দর সোনালী সন্ধ্যায় তার পাশে বসে আছে তার প্রিয় মানুষটা, যাকে কত করে চেয়েছিল। অবশেষে মন আকাশে পূর্ণতার আলো একটুখানি উকি দিয়েছে। কিছুদিন আগের ঘটনা। ওয়াদির বেশ ভালোই লাগতো আরিয়ার ফোন পেয়ে। কখনো বা রাগী কণ্ঠে কথা বলতো, কখনো বা মিষ্টি সুরে। এভাবেই হয়তো তাদের বন্ধনটা গাঢ় হতে লাগলো। আনন্দ উল্লাসে সময়গুলো কাটতে থাকে। আরের মিষ্টি কণ্ঠস্বর রোজ ভাবনায় ফেলে ওয়াদিকে। মনের ভাবনাগুলোকে এলোমেলো করে দেয় অবাধ্য স্বপ্নগুলো। সেদিন রবিবার ছিল। আরিয়া কলেজে আসেনি। ওয়াদির চোখ বারবার খুঁজেও তাকে পায়নি। ইরা অনু দুজনেই আগমনে ওয়াদি কিছুটা অবাক হলো। ইরা ওয়াদির সামনে দাঁড়িয়ে বললাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? ওয়াদির চোখ স্থির নেই, চারপাশ পরক করছে। এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া কি কাউকে খুঁজছেন? ওয়াদি স্বাভাবিক হয়ে বললাম, আমার একটা ফ্রেন্ডকে খুঁজছি। তোমরা দুজন কেন? আর একজন কোথায়? কথাটা মুখ ফসকে বেরিয়ে গেল। ইরা আর অনু দুজনেই হেসে উঠল। ও আজ আসেনি, কিন্তু আপনি ওকে খুঁজছেন কেন? কোনো দরকার? ওয়াদি ইতস্তত করে বলল, না এমনি, সবসময় তিনজন একসাথে থাকো তো, তাই আর কি। আপনাকে একটা কথা বলবো ভাইয়া, জানি না বলা ঠিক হবে কি না। ওয়াদি একটু ভাব নিয়ে বলল, ঠিক না হয়ে বলবে কেন? অনু ওয়াদির ভাবটা বুঝে বলল, থাক তাহলে ভাইয়া, বলবো না, আসি আমরা তাহলে। এই দাঁড়াও, কি বলবে বলে যাও, মাইন্ড করবো না। আপনার ভিতর থেকে কি ধরনের রিয়াক্ট আসে কে জানে। আগে বলো, তারপর দেখবো কি ধরনের রিয়াক্ট আসে। ইরা চোখ বন্ধ করে মনে মনে বিসমিল্লাহ পড়ে বলল, আপনাকে না কেউ একজন অনেক পছন্দ করে। ওয়াদি না বোঝার ভান করে বলল, অনেকেই তো পছন্দ করে আমাকে। ইরা একটু বিরক্তি স্বরে বলল, হ্যাঁ সেটা ঠিক, তবে স্পেশাল কেউ কি থাকতে পারে না? জানি না, তবে কেউ যদি স্পেশাল হয় তা গোপনে না থেকে প্রকাশ্যে আসতে আপত্তি কোথায়? আপনি কি কাউকে পছন্দ করেন? ওয়াদি কণ্ঠে জড়তা না রেখে বলল, না এমন কেউ এখনো আসেনি আমার জীবনে। তোমরা যাও, বলতে চাও সরাসরি বলো, বললাম তো কিছু মনে করব না। ইরা দ্বিধাহীন হয়ে বলল, আমার বান্ধবী আরিয়া আপনাকে অনেক পছন্দ করে। যদিও তার বারণ ছিল আপনাকে জানানো, তবু জানালাম। ও আপনার জন্য অনেক কষ্ট পায়, তে বলতে বাধ্য হলাম। ওয়াদি আগে থেকে জানলো। ইরার মুখে কথাটা শুনে শরীরে ভাজে ভাজে অনুরণন শুরু হলো। ওয়াদি কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ এমন কেন হলো? চুপ করে আছেন যে ভাইয়া? ওয়াদি বলল, আরিয়া তো এতদিন আমাকে রোজ কল করতো, এখন হঠাৎ কি হলো? ওয়াদির মুখে কথা শুনে ইরা অনু দুজনেরই যেন টুপ করে আকাশ থেকে পড়লো। দুজন দুজনের চোখে চোখ রেখে ইশারা করলো, এই বেটা তাহলে সব জানতো, শুধু এতক্ষণ ঢং করেছে। ভাইয়া আপনি কি সব জানতেন আগে থেকেই? ওয়াদি একটু হেসে বলল, প্রথম দিন থেকেই জানতাম। আরিয়া বলেনি, আমিও তাই না জানার ভান করে থাকতাম। এখন আপনার মতামত কি সেটা সময় হলে জানতে পারবে। আমার একটা রিকোয়েস্ট রাখতে পারবে? জি ভাইয়া বলুন। দুজনেই সমস্যারে বলল, আমি আরিয়ার সাথে দেখা করতে চাই, কিন্তু ওকে কিছু বলার দরকার নেই এখন। অনুইরা দুজনেই মিটমিটিয়ে হাসছে। কবে আসতে বলবো আরিয়াকে? সময় এবং স্থান দুইটাই জানিয়ে দেব তোমাদের। ওয়াদির সময়গুলো কাটছে না, একটা স্পেশাল মানুষের সাথে স্পেশাল সময় কাটবে। সারা বেঁধে রাখার কথা বলবে প্রিয় মানুষটাকে। প্রতীক্ষা করছে অধীর আগ্রহে সানন্দে। আরিয়ার মুখোমুখি দাঁড়িয়ে আরিয়াকে কত কথা বলার আছে। প্রথম যেদিন আরিয়াকে ক্যান্টিনে দেখেছে, ওই দিন অন্যরকম অনুভূতি এসেছে আরিয়ার প্রতি।
রাতে যখন আরিয়া ফোন দিয়েছে তখন ওয়াদি নিশ্চিত ছিল এটা আরিয়া, কারণ তার এই নাম্বার কারো কাছে ছিল না। আস্তে আস্তে আরিয়ার সব খবর পেয়েছে ওয়াদি। তবু এতদিন না বোঝার ভান করেছিল আরিয়াকে ভালোবাসার গভীরত্ব পরীক্ষা করার জন্য। সেদিন থেকে ওয়াদির ভিতরে প্রসবন বয়ে চলেছে নিরবধি। সবগুলো রক্তকণিকা উজ্জীবিত হয়ে উঠল নতুন স্বপ্নে। বসন্তের দক্ষিণা হাওয়া বইতে লাগলো হৃদয় অঙ্গনে। সময় শেষ হচ্ছে না, ঘড়ি যেন থেমেই আছে। অপেক্ষার স্রোতময় নদীতে সাঁতার কাটতে কাটতে শুধু মনে পড়ে আরিয়ার সেই স্নিগ্ধ হাসি, নক্ষত্রিক চোখ, মায়াবী চেহারা। আরিয়া কি পরবে? শাড়ি পরবে নাকি থ্রি পিস? কোন কালারের পরবে আরিয়া? কে কি সেদিন অনেক বেশি সুন্দর লাগবে? চুলগুলো কি খোলা থাকবে নাকি খোপা করা? কোন রঙের লিপস্টিক ঠোঁটে লাগবে? ভেবে ভেবে হারিয়ে যায় দূর অজানায়। অবশেষে বহু অপেক্ষিত দিন আসলো। বিকেলের সময় ওয়াদি বেরিয়ে গেল। ইরা অনু দুজন মিলে আরিয়াকে রাজি করিয়ে নিয়ে আসলো নদীর তীরে। আরিয়ার মনে সমানে কি হতে চলেছে আর বিন্দু মাত্র ধারণা নেই। ছায়া সুনিবিড় শান্ত পরিবেশ বিরাজ করছে তীরময়। দূরে কিছু মানুষ দেখা যাচ্ছে, তারাও হয়তো শীতল পরিবেশ উপভোগ করতে এসেছে। আরিয়া হালকা নীল রঙের থ্রি পিস পরেছে, ঠোঁটে কোনো লিপস্টিকের ছোঁয়া নেই। খোলা চুলগুলো বাতাসে উঠছে। আরিয়া বারবার কানে গুজে দিচ্ছে চুলগুলো। ওয়াদি সাদা রঙের শার্টের সাথে কালো প্যান্ট পরেছে। সাধারণ পোশাকের ক্ষেত্রে দুজনের বেশ মিল। সিম্পলভাবে আরিয়াকে অন্যরকম সুন্দর লাগছে। ঝর্ণার জলের ন্যায় স্বচ্ছ মুখশ্রীতে কোনো প্রসাধনীর ছিটে ফোঁটা নেই। অনু ইরা আরিয়াকে দাঁড় করিয়ে চলে গেল। আরিয়া হাবাগোবার মতো দাঁড়িয়ে আছে। বহু প্রশ্নের পরও কোনো উত্তর পায়নি ইরা অনুর কাছে। 2 মিনিট পর ওয়াদি এসে পিছনে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে আরিয়া পিছনে তাকিয়ে অবাকে কিংকর্তব্য বিমূঢ় হাঁ করে কিছুক্ষণ তাকে রইল। ইরা আর অনুর মতিগতি এখন তার কাছে পরিষ্কার। কেন তারা তাকে এভাবে ধরে বেঁধে নিয়ে এসেছে? তারপর নিজের শরীরের সিমটি কেটে নিশ্চিত হলো স্বপ্ন নাকি সত্যি। আরিয়ার এমন অবস্থা দেখে ওয়াদি না হেসে পারল না। আরে, সিমটি কেটে নিজেকে ব্যথা দেওয়ার দরকার নেই, আমি সত্যি এসেছি। আরিয়া এখনো ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। ওয়াদি স্বাভাবিক হয়ে বলল, এত অবাক হওয়ার তো কিছু নেই, আমি কি আসতে পারি না? আরিয়া কিছুটা লজ্জা পেল। না, আসলে তা নয়, হঠাৎ এখানে দেখা তো তাই। কেমন আছেন? ভালো, তুমি? আমিও ভালো। চলো গিয়ে বসি, নিশ্চয়ই এতক্ষণে তোমার পা ব্যথা হয়ে গেছে। আরিয়া হ্যাঁসূচক স্মৃতি দিয়ে তীরে গিয়ে বসল। দুজনে বেশ অনেকক্ষণ কথোপকথনের ভিতর ইরা অনু এলো। অদি হেসে চলে গেল। ইরা এবং অনু আরিয়াকে চোখ বন্ধ করে হাত ধরে নিয়ে গেল। আরিয়ার অজানায় বুক কাঁপছে। তবে কি এতদিনের অপেক্ষা শেষ হবে? নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে কদম গাছ। কিছুটা দূরেই কাশবনের মেলা। সন্ধ্যার স্নিগ্ধ হাওয়ায় দুলছে, কখনো বা হেলে দুলে মেয়েলি নাচে মত্ত হচ্ছে। ঠিক এইরকম প্রাকৃতিক শোভাবর্ধিত জায়গায় হৃদয়ের কম্পিত ভালোবাসার কথা বলতে একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে আছে ওয়াদি। সামনে দাঁড়িয়ে আছে আরিয়া। আস্তে আস্তে চোখ খুলল। ওয়াদিকে এভাবে বসে থাকতে দেখে আরিয়া অবাক হলো। হাজারো কথা হৃদয়ে ঘূর্ণিঝড় সৃষ্টি করলো। মুখে কথা আটকে আসছে, বারবার এলোমেলো হচ্ছে শব্দ চয়ন। চোখে সীমাহীন আনন্দ। আজ মন বাগানে পুষ্পিত বৃক্ষ। স্বপ্নের মিলন মোহনায় দাঁড়িয়ে আছে অধীর অপেক্ষায়। ভালোবাসার অঞ্জলিতে জড়াবে জন্ম জন্মান্তরের জন্য। ওয়াদি ধীর স্থির কণ্ঠে বলল, দেহের প্রতিটি রক্তকণিকায় অস্থিমজ্জায়, দেহের প্রতিটি কোষে কোষে তিল তিল করে জমা করেছি নিখাত ভালোবাসা। বুকের বাম পাশে হৃৎপিণ্ডটার লাবডাব শব্দ হঠাৎ হঠাৎ বেড়ে যায়। আমি মনে করি আমার এই স্বচ্ছ অনুরাগ, অনুভূতি, পরিশুদ্ধ ভালোবাসার শুধুমাত্র একজন বিশেষ মানুষের জন্য। আমি সব কিছু তার জন্য বিসর্জন দেব। জীবনের প্রতিটি মুহূর্তে তাকে আমার পাশে চাই, যার কাছে বইয়ের পাতার মতো আমাকে উপস্থাপন করব। সে প্রতিটি শব্দ লাইন পড়বে। তাকে আমি আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী হিসেবে চাই। জীবনের হাল ধরতে ধরতে যখন আমি ক্লান্ত, মেডিকেলের এই কঠিন বইগুলোতে মুখ ডুবিয়ে যখন আমি দিবারাত্রি কেটে যেত,
তখন আমার জীবনে তার আগমন। সেই মানুষটা সম্মুখে দাঁড়িয়ে আছে। আরিয়া, সেই মানুষটা তুমি। আমি তোমাকে ভালোবাসি আরিয়া। ফুলগুলো বাড়িয়ে দিল আরিয়ার দিকে। সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের মতো আরিয়ার মনে বিশাল ঢেউ খেলছে। পাহাড়ের ওপর থেকে নেমে আসা কোনো ঝর্ণা ভেঙে চুরমার করে চলে আসছে শরীর বেয়ে। প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শিহরণের তুফান বয়ে যাচ্ছে। শরীর হিম জমা বরফের ন্যায় ঠান্ডা হয়ে আসছে। অনবরত কাঁপছে শরীর। হার্টবিট বেড়ে চলেছে ক্রমাগত। কম্পনরত হস্তে ফুলগুলো নিল। হাতে তালির শব্দে ধ্যান ভাঙল ওয়াদি এবং আরিয়ার। ওয়াদির দুজন বন্ধু এবং অনুইরা সহ তারা মোট 6 জন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একগুচ্ছ স্মৃতি বহন করে আরিয়া বাসায় ফিরল। আজ প্রিয়তাকে অনেক বেশি মিস করছে আরিয়া। মনের মাঝে আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন। ধপাস করে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ভাবছে ওয়াদির কথাগুলো। বারবার কানে বাজছে সেই অমৃতবাণী। ঠোঁটের কোণে বারবার দোল খায় অমায়িক হাসি। সকাল 11টা। বিলাসবহুল বাড়িতে আকাশচুম্বীর রাগ নিয়ে এক পা দুপা করে ঢুকছে প্রিয়তা। সুমি সুলতানা প্রিয়তাকে দেখে কিছুটা অবাক হলো। আরে আমার বৌমা যে হঠাৎ আমার কাছে। প্রিয়তার গা ঘিন ঘিনে উঠল। সুমি সুলতানার কথা একটা মহিলা এতটা জঘন্য কিভাবে হয়? আদৌ এটা আইমানের নিজের মা তো নাকি সৎমা? প্রিয়তার মনে সন্দেহ জাগল। তাচ্ছিল্যে হেসে বলল, কেন আসতে পারি না নাকি ভয়ে আছেন? ভয়ে থাকবো কেন? প্রিয়তার কণ্ঠে তেজ বাড়ানো। কেন জানেন না বলছি? আপনি আদৌ মানুষ? আমার তো সন্দেহ হয় একজন মা কিভাবে পারে নিজের ছেলের ক্ষতি করতে। আপনি ওনার মা না হলে আপনি এতদিন ঠিক কি কি শাস্তি পেতেন তা কল্পনা করতে পারতেন না। উনি কি শাস্তি দিত সেদিন সব সত্য জানতে পারি। ওই দিন আমি নিজে আপনাকে ওপারে পাঠিয়ে দিতাম। আপনি একজন স্ত্রীর ক্ষমতা এখনো দেখেননি শাশুড়ি মা। আপনাকে সাবধান করতে এলাম। কালকে রাতে আপনি যা ঘটিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে আমার স্বামী কিছু হয়নি। তবে আর যদি কখনো সাহস করেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। ভুলে যাবেন না আমি একজন ক্ষমতাবান এমপির স্ত্রী। আমাকে দুর্বল ভেবে ভুল করবেন না শাশুড়ি মা। সুমি সুলতানা কিছু বলার আগে হনহন করে বেরিয়ে গেল প্রিয়তা। রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে গেল। একটু সামনে পা বাড়াতে সজোরে গাড়ি থামলো প্রিয়তার সামনে। প্রিয়তা কিছুটা ভয় পেয়ে গেল। পিছনের সিট থেকে আইমানের কণ্ঠ শুনে তবদা খেল, উঠে এসো। আপনি এখানে কি করছেন? ও সুইটহার্ট, তুমি কি ভুলে গেলে কি বলেছি আমি? তোমার সাথে আমার লোকজন ছায়ার মতো থাকে। তবে এটা জিজ্ঞাসা করবে না মিসেস সুলতানার কাছে তোমার কি কাজ ছিল? একটু থেমে আবার বলল, দাঁড়িয়ে আসছো কেন? আবারও কি জোর করে তুলে নিয়ে নতুন করে বিয়ে করতে হবে নাকি? প্রিয়তা আইমানের আচার আচরণে হতবাক। কিছুদিন আগে না কত ইমোশনাল ডায়লগ শুনিয়ে আসলো, এখন আবার এসব কি? এখনো দাঁড়িয়ে আসছো কেন? আমি আপনার সাথে কোথায় যাব? ঢং না করে গাড়িতে আসো, তারপর বলছি। প্রিয়তা দ্বিধা দ্বন্দ্বে এখনো দাঁড়িয়ে আছে। আইমান একটানে প্রিয়তাকে গাড়িতে উঠিয়ে বসিয়ে দিল, জড়িয়ে ধরল। কি ব্যাপার? বাড়িতে নাকি আমার জন্য কান্নাকাটি করো? এখনো তো ভাব নিচ্ছ? প্রিয়তা হা করে তাকে আছে। কখন সে কান্নাকাটি করেছে? এসব মিথ্যা কথা। আপনাকে সব কে বলেছে বলুন তো? সে বলুক, এটা তো সত্যি। আমাকে সারুন সামনে ড্রাইভার দেখছে না? আমার জন্য কান্নাকাটি করতে করতে চোখও গেছে মনে হয়। প্রিয়তার সামনে তাকে দেখে কেউ নেই। আইমানের দিকে তাকে কিছুটা অবাক। আইমানের মন মেজাজ এতটা ফুরফুরে কেন? রাতের বেলা সব ঘটনা ভুলে এমনভাবে আছে যেন কিছুই হয়নি। কি দেখছে সুইটহার্ট? প্রিয়তা কিছুটা লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো। আইমানের অট্ট হাসিতে আবার তবদা খেল। কিছু সময় পর ড্রাইভার এসে গাড়িতে বসতে প্রিয়তা সিটকে দূরে সরে গেল। প্রিয়তা আবার প্রশ্ন করলো, আমরা কোথায় যাচ্ছি? আইমান আয়েশি ভঙ্গিতে বলল, কাজী অফিসে বিয়ে করতে। কি পাগল আপনি? পাগল আমি। কাজী অফিসে না গিয়ে তোমাদের পাশের বাড়িতে বিয়েটা করা উচিত ছিল। ওই বাড়ির মহিলার নাকি আমাকে দেখার অনেক শখ। ওই বাড়িতে বিয়ে করে ওই বাড়িতেই বাসর করা উচিত। প্রিয়তা কথা বলতেই ভুলে হাঁ করে তাকে আছে। কিভাবে জানলো এসব কথা? বড় কথা নয়, সামনে কি হতে চলেছে তাই বড় কথা। সত্যি যদি এগুলোকে উনি, তাহলে এসব ভাবতে ভাবতে প্রিয়তার মাথায় গোলমাল পাকিয়ে গেল। আইমান এত মধ্যে সব ঠিকঠাক করে ফেলেছে ইতিমধ্যে। আগেরবার জোর করে বিয়ে করেছে, এখন প্রিয়তা তাকে ভালোবাসে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে বাঘিনীর গুহায় এভাবে হানা দেয়? আইমানের চোখে মুখে হাসির ঝিলিক।
রুমা বেগমের কথা পিয়াসের কাছেই শুনেছে আইমান। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রিয়তাকে ফিরিয়ে আনবে। অনেক হয়েছে অভিমান, আর না। কিন্তু রুমা বেগমকে একটা শিক্ষা না দিলে হয় না। গাড়ি পার্কিং করে সোজা রুমা বেগমের বাড়িতে কলিং বেল বাজাতে লাগলো আইমান। প্রিয়তা হাজার বারণ করা সত্ত্বেও আইমান শোনেনি। তার এক কথা, আজ এখানে বিয়ে করে বাসর করবে। প্রিয়তা হাঁপিয়ে গিয়ে মুখে তালা দিল। কলিং বেলের শব্দে রুমা বেগম দরজা খুলে দিল। আইমান লম্বা করে সালাম দিয়ে ভিতরে ঢুকল, সঙ্গে প্রিয়তা। রুমা বেগম অবাক হয়ে প্রিয়তার দিকে তাকে চোখে ইশারা করল। আইমান চারিদিকে তাকে বলল, বাড়িতে কেউ নেই নাকি আন্টি? না বাবা, কেউ নেই এখন। আমার মেয়ে ইতি আর তার বাবা দরকারি কাজে বাইরে গেছে। পাঞ্জাবির হাতা গুটিয়ে সোফায় বসতে বসতে বলল, তাহলে তো ভালোই হলো, আজকে রাতে এখানে বাসর করব। শুনেছি আপনি নাকি আমাদের নিয়ে অনেক বেশি টেনশনে আছেন আন্টি, তাই তো আপনার বাড়িতে আবারও একবার বিয়ে করে বাসর করব। রুমা বেগম আকাশ থেকে পড়ল। বলে কি এই ছেলে এইটুকু কথার জন্য এত বড় সিদ্ধান্ত? তারপর হাসি মুখে বলল, সমস্যা নেই বাবা, প্রিয়তা তো আমার মেয়ের মতোই, সমস্যা নেই, রাতটা থেকে যাও। ধন্যবাদ আন্টি। প্রিয়তার দিকে তাকে চোখ মুড়ে কিছু বুঝালো।